বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গণিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মাইনুল ইসলাম, সহকারী শিক্ষক, সৈয়দকাঠি ইউনিয়ন ইনস্টিটিউশন, আউয়ার, বানারীপাড়া, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। চলো আমরা গণিত বইয়ের কোন অধ্যায় থেকে শিখব তা একটু দেখে নিই। আমরা গণিত ক্লাস শুরু করার আগে চলো তোমরা যারা শিক্ষার্থী আছো তারা তাদের বই, খাতা, কলম এবং একটি ক্যালকুলেটর সাথে রাখো। তোমরা মনিটরে কি দেখতে পাচ্ছ? তোমরা যা দেখতে পাচ্ছ এগুলোকে তোমরা কি বলে থাকো? দেখো তো, এখানে আমরা এই যে চিহ্নিত যে অংশটুকু রেখেছি, এই চিহ্নিত অংশটুকে তোমরা কি বলে থাকো? আশা করি তোমরা এর একটা নির্দিষ্ট বা একাধিক নাম বলতে পেরেছ। তবে আজকে আমরা যে অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব সে অধ্যায়ের জন্য এর নতুন একটি নাম শিখব। একে আমরা বাংলায় বললে সূচক বলবো অথবা এক্সপোনেন্ট বা ইন্ডিসিস। তাহলে আমরা সূচক ও লগারিদম এই চ্যাপ্টারের পার্ট হিসেবে আমরা সূচক অংশটুকু নিয়ে কিছু আলোচনা করব। এখন প্রশ্ন হতে পারে সূচক কাকে বলে? সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, একটি সংখ্যার উপরে ডানে লেখা ছোট সংখ্যাটিকে সূচক বলে। যেমন 5 স্কোয়ার বা 5 কিউব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 5 কিউব লেখা আছে। এখানে 5 কিউবের ক্ষেত্রে 5 এর উপরে ডান পাশে যে সংখ্যাটি লেখা আছে 3, এই সংখ্যাটি কে আমরা বলবো সূচক, এবং এই যে 5 এটাকে আমরা বলবো ভিত্তি। 5 কিউবের মান কত আসবে? দেখো, 5 কিউব এই সংখ্যাটি হচ্ছে 5 3 বার ক্রমিক গুণ। 5 3 বার ক্রমিক গুণ করলে আমাদের আসে 5 × 5 × 5, 125। 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 এর তাহলে মানটা কত হবে? তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর ব্যবহার করে অথবা মৌখিকভাবে এর সমাধান করে ফেলেছ। দেখে নাও, 2 টু দি পাওয়ার 4 এর অর্থ হচ্ছে যে 2 4 বার গুণ। 2কে পাশাপাশি 4 বার গুণ করলে আমাদের আসে 2 × 2 × 2 × 2। তাহলে ক্রমিক গুণ 16। 2 টু দি পাওয়ার 4 এর অর্থ হচ্ছে 16। এবার আমরা দেখি যে 7 টু দি পাওয়ার 1 যদি থাকে, দেখো 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1 সমান কত হবে? তোমরা হয়তো আশা করি বলতে পেরেছো যে 7 টু দি পাওয়ার 1 সমান 7। যদি কেউ ভুল করে থাকো সমস্যা নেই, আজকে আমরা জেনে নিলাম যে 7 এর পাওয়ার 1 হলে আমরা সেখানে উত্তর হিসেবে 7 লিখব। যদি সূচক 1 থাকে তাহলে আমরা এখানে ওই সংখ্যাটি লিখে দেব, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার 1 থাকলে আমরা সেখানে ওই সংখ্যাটিকেই লিখি। যেমন আরো দুই একটি উদাহরণ দেখি। 12 টু দি পাওয়ার 1 যদি হয় তাহলে কত হবে? 12। যদি a টু দি পাওয়ার অনুরূপভাবে বলি, a টু দি পাওয়ার 1 সমান কত হবে? a হবে। এবার তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখি। 5 টু দি পাওয়ার 0 দেওয়া আছে, এখানে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে 5 টু দি পাওয়ার 0 সমান কত? 5 টু দি পাওয়ার 0 সমান, তোমরা একটু চেষ্টা করো, 5 টু দি পাওয়ার 0 সমান 1 হবে। আশা করি তোমরা বলতে পেরেছো। কোন সংখ্যার সূচক যদি, আবারও বলতেছি, কোন সংখ্যার সূচক বা এক্সপোনেন্ট যদি 0 হয় তাহলে তার উত্তর হবে 1। কয়েকটি উদাহরণ দেখি আমরা। 1 টু দি পাওয়ার 0 তাহলে কত হবে? 1 টু দি পাওয়ার 0 সমান 1 হবে। 4 টু দি পাওয়ার 0 সমান কত হবে? 4 টু দি পাওয়ার 0 সমান 1 হবে। এবার বলো
a টু দি পাওয়ার 0 সমান কত হবে? হ্যাঁ, a টু দি পাওয়ার 0 সমান 1 হবে। এখানে একটি বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে, a এর মান কখনো শূন্য হতে পারবে না। শূন্য হলে কি হবে? যদি এর মান শূন্য হয় তাহলে একটি আসলে এর কোনো মান থাকে না। এ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অনেক বিস্তারিত শিখব। দেখো তো, এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0 এর সমান কত হবে? আমরা এইমাত্র যে তথ্যটুকু জানলাম সে তথ্যের আলোকে এর অ্যান্সারটা আমরা করার চেষ্টা করি। তোমরা আশা করি তোমরা ইতিপূর্বেই মৌখিকভাবেই এর সমাধান করে ফেলেছো। তারপর আমরা একটু দেখে নেই আসলে ব্যাপারটা কি হয় যদি কেউ না পেরে থাকে তার জন্য। 3 টু দি পাওয়ার 0 উত্তর হবে 1। গুণ আকারে আছে 5 টু দি পাওয়ার 0। 5 টু দি পাওয়ার 0 মানে 1। 1 ইন্টু 1 1। চলো এবার আমরা একটি সূত্র শিখি, যে সূত্রের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো আমরা। সূত্রটি দেখে নাও তোমরা। সূত্র এখানে আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। এখানে m এবং n এ দুটি পাওয়ার, অর্থাৎ সূচক। এই সূচক দুটি আমাদের ভিত্তি যদি এক হয় তাহলে আমাদের সূচক দুটি যোগ হবে। আমাদের একটা সূত্র শেখা হয়ে গেল। এই সূত্রের আলোকে আমরা এখন গাণিতিক সমস্যা দেখব। দেখো তো, a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 3 এভাবে যদি থাকে, এই দুটি অংশ আমাদের গুণ আকারে আছে, অর্থাৎ এই দুটি পদ আমাদের গুণ আকারে আছে। এর উত্তর কত হবে? আমরা একটু সমাধানটা দেখে আসি। দেখো, আমরা এইমাত্র যে নিয়মটি শিখলাম, সূচকের গুণের সূত্র বলে এটাকে। এই সূচকের গুণের সূত্র অনুসারে আমরা দেখলাম a টু দি যা দেখলাম তার আলোকে আমরা যদি এখানে সমাধান করতে যাই তাহলে আমাদের কি আসতেছে? a এর পাওয়ার আছে 5 এবং এর আরেকটি এর পাওয়ার আছে 3। ভিত্তি যদি একই হয় পাওয়ার দুটি যোগ হবে। তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার 5 প্লাস 3। আচ্ছা, a টু দি পাওয়ার 5 প্লাস 3 অর্থাৎ হচ্ছে a টু দি পাওয়ার 8। খুব ভালো, যারা পেরেছো খুব ভালো করেছো, আর যারা পারোনি তারা একটু মনোযোগী হও। আশা করি আমরা পরবর্তীতে যে গাণিতিক সমস্যাটি দেখব সে সমস্যাটি সমাধান করার সময় সচেতন থাকবে। এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব। এখানে আছে b টু দি পাওয়ার -5 ইন্টু বি কিউ। গাণিতিক সমস্যা দুটি ইতিপূর্বে যেটি দেখেছি আর বর্তমানে যে গাণিতিক সমস্যা দেখলাম প্রায় একই ধরনের, একটু পার্থক্য আছে। দেখো এখানে তাহলে আমাদের সমাধানটা কি হবে চেষ্টা করো। b টু দি পাওয়ার 5 আর আছে বি কিউ। b টু দি পাওয়ার -5, b টু দি পাওয়ার 5 নেই, এখানে আমার কিন্তু b টু দি পাওয়ার -5 আছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আমরা এক নাম্বার যে নিয়ম, গুণের নিয়মটি শিখলাম, সূচকের গুণের নিয়ম, সেই নিয়ম অনুসারেই আমরা এই কাজটি করতে পারবো। আমাদের ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ার গুলো হবে যোগ। তাহলে আমরা লিখে দেব একটি প্রথমেই লিখবো আমরা ভিত্তিটিকে। তাহলে ভিত্তি কত? আমাদের ভিত্তি হচ্ছে বি। বি প্রথম যে পাওয়ারটি ছিল সে পাওয়ারটি আমরা যোগ করার জন্য প্রথম পদটি রেখে দিলাম। এরপর আমরা দ্বিতীয় যে অংশটি ছিল তার পাওয়ারটি আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদের আসতেছে b টু দি পাওয়ার -5 প্লাস 3। সাধারণ যে বীজগণিতের যে আমরা যোগ বিয়োগ গুলো কাজ করে থাকি সেভাবেই আমাদের এখানে হবে। কত আসবে তাহলে? আমাদের b এর পাওয়ার আসবে -2। আশা করি তোমরা এই অংশটির সমাধান যথাযথভাবে করতে পেরেছো। চলো আমরা আরো একটি গাণিতিক সমস্যা দেখি। এই গাণিতিক সমস্যাটি আমরা বই থেকে নিয়েছি। বইয়ের প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে সেই গাণিতিক সমস্যাটি থেকে আমরা সমাধান করব। এর জন্য আমাদেরকে গাণিতিক সমস্যাটি তোমাদের
বই খোলার দরকার নেই, তোমরা এখন এখান থেকেই লিখে নাও, এটা তোমরা সমাধান করবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে থাকতে, আর তোমরা একটু অ্যাক্টিভ হয়ে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে। আমরা ধরে নিচ্ছি তোমরা আমার আগে আগে সমাধান করতেছো এবং আমি তোমাদের পরে পরে এগুলো দেখতেছি। অনেক সময় এক একজন এক এক পদ্ধতিতে করে থাকি, সেক্ষেত্রে কিছুটা পার্থক্য হতে পারে। তো তুমি চাইলে দুইভাবে করতে পারো। এক হচ্ছে যে তুমি সমাধানটা করে ফেললা, তোমার উত্তর এবং আমার উত্তরটা মিলিয়ে নিতে পারো শেষে গিয়ে। আমি যেভাবে সমাধান করতেছি তোমাকে সেভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। এবং এই গাণিতিক সমস্যার সমাধানটি আমি একই পেজে করার চেষ্টা করেছি, যাতে শেষের দিকে তুমি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি তোমার মনে হয় যে তোমার গাণিতিক সমস্যার সমাধান ভুল হয়েছে, তখন তুমি এটা স্ক্রিনশটটা নিয়ে তুমি সেখান থেকে তোমার গাণিতিক সমস্যাটা মিলিয়ে নিতে পারো কোথায় তোমার ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমি যে কথা বললাম এর মধ্যে আশা করি তুমি এই গাণিতিক সমস্যাটি তুলে ফেলেছো। আমার এখানে গাণিতিক সমস্যায় কি আছে একটু দেখে নাও। 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা এখানে যেভাবে আমাদের গাণিতিক সমস্যাটি আছে, দেখো আমাদের এখানে লবের যে অংশ আছে সে লবের অংশে ভিত্তি একই আছে এবং হরের অংশে ভিত্তি 1। আমাদের বাড়তি কোনো চিন্তা করার দরকার নেই। আমরা এখানে যে লবের যে অংশ আছে সেই লবের অংশ দিয়ে কাজ করা শুরু করব, সমাধান করব এবং হরের অংশে সমাধান করব। এইটুকু তো অন্তত করতে পারি, চেষ্টা করি আমরা লবের অংশে আমরা সমাধান করি। লবে আমাদের কি আছে? লবে আমাদের আছে 7 টু দি পাওয়ার 3 অর্থাৎ 7 কিউব, এবং লবে আর দ্বিতীয় যে অংশটি আছে সেটি আছে 7 টু দি পাওয়ার মাইনাস 3। হরের দিকে লক্ষ্য করো, 3 আছে। আমাদের 3 যে গাণিতিক সমস্যার সমাধান গাণিতিক সমস্যাটি দেওয়া আছে সেখানে 3 পাওয়ার কিছু দেওয়া ছিল না, তাহলে এখানে আমরা একটা 1 ধরতে পারি, ধরে নিলাম 1, এবং 3 টু দি পাওয়ার মাইনাস 4। দেখো আমাদের যে নিয়মটি শিখেছি সেখানে ছিল a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এভাবে ছিল টার্মটি। ঠিক এখানেও আমাদের সেভাবেই আমরা ধরে নিই যে 7 এর পাওয়ার 3 আছে, যোগ হবে 7 এর পাওয়ার যে 7টি গুণ আকারে আছে, 7 এর টার্মটা আছে দ্বিতীয় টার্মটি, সেই টার্মটির পাওয়ার যেটা সেটা আমাদের যোগ আকারে বসিয়ে দেব। তাহলে আমাদের আসতেছে 7 টু দি পাওয়ার 3 প্লাস আমরা 7 টু দি পাওয়ার মাইনাস 3টাকে সংযুক্ত করে দিলাম, এবং আমাদের হরের যে অংশ আছে সে অংশেও একই ধরনের কাজ, 3 টু দি পাওয়ার 1 প্লাস আমরা 3 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে পরের লাইনে আমরা সমাধান করে 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3, এবং আমাদের হরে আসতেছে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4। সমাধান করো। 7 টু দি পাওয়ার কত লিখবে? 7 টু দি পাওয়ার 0, এবং হরে আমাদের আছে 3 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3। আশা করি এ পর্যন্ত তোমাদের বুঝতে সমস্যা হয়নি এবং তোমরা আশা করি নিজেরাই এই অংশটুকু সমাধান করতে পেরেছো। এখন আমাদের এখানে এসে আমরা যে সাধারণ বীজগণিতের যে নিয়ম আছে সেভাবে সমাধান করতে পারো, অথবা আমি তোমাদের এখানে একটি সূত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে সূত্রটি আছে সূত্রটি ব্যবহার করতে পারো। 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল a টু দি পাওয়ার n। আবারও দেখো 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল হবে a টু দি পাওয়ার n। তাহলে আমাদের এই যে আমাদের ডান পাশে যে অংশটি আছে, আমরা যে সমাধানের সর্বশেষ লাইনে আছি, এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি। কি লিখতে পারি? হ্যাঁ, 3 কিউব লিখতে পারি। লিখে ফেলি 3 কিউব, আর 3 কিউব মানে হচ্ছে ওই যে 3 বার গুণ হবে। তাহলে 3কে যদি আমরা পাশাপাশি 3 বার গুণ করি তাহলে আস্তে আস্তে 3 ইন্টু 3 ইন্টু 3, যার অর্থ হচ্ছে 27। তাহলে আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে গেল। খুব ভালো প্রচেষ্টা। আশা করি তোমরা
অন্যান্য যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আর এই যে ক্লাসটি যদি তোমার কোথাও বুঝতে সমস্যা হয় তুমি আরেকবার দেখো, এবং যদি তারপরে তোমার কোথাও আরো কিছু জানার থাকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে এর তোমাদের প্রশ্নের প্রেক্ষিতে আমরা এর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। অথবা তোমরা যদি এই যে ক্লাস আছে ক্লাসের নিচে যদি কমেন্ট করো আমরা সেখান থেকে কমেন্টগুলোকে সংগ্রহ করে, অথবা তোমরা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তোমাদের পরবর্তী গণিত ক্লাস নিয়ে আসার প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।